আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর একটা খুব মজার অধ্যায়, যেটা তোমাদের মধ্যে অনেকের মধ্যেই ধারণাটা কাজ করে যে আসলে গণিত আমাদের বাস্তব জীবনে কী কাজে লাগে। তো তার কিছু বাস্তব প্রয়োগ তোমরা এই অধ্যায় দেখতে পাবে, যে বাস্তব জীবনের কিছু সমস্যা নিয়ে আমরা সেই সমস্যাগুলো কীভাবে সরল সমীকরণের মাধ্যমে সমাধান করতে পারি, সেটা আজকে আমাদের আলোচ্য বিষয়। তাহলে তোমরা অনুশীলনী 7.2 এই অনুশীলনীর অঙ্কগুলো আজকে তোমরা আমার সাথে করতে পারবে। তোমরা খেয়াল করো, অনুশীলনী 7.2-এ আমাদের যে অঙ্কগুলো আছে, গত ক্লাসে আমরা যে অঙ্কগুলো করেছিলাম 7.1-এর যে অঙ্কগুলো ছিল, সেখানে অঙ্কগুলো ছিল হচ্ছে আমাদের সমাধান সংক্রান্ত অঙ্ক ছিল। আর এইখানে আমরা যেটা করব এটাও সমাধান। এখানে আমরা প্রথমে যেটা করব সেটা হলো যে আগে সমীকরণটা গঠন করব, তারপরে সমাধান করব। যেমন তোমরা প্রথমে অনুশীলনীতে যাও। অনুশীলনীর প্রথম অঙ্কটা যেটা বলছে, অনুশীলনী 1 নম্বর অঙ্ক যেটা আছে সেটাতে যেটা বলছে, দেখো বলছে যে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে 25 হবে। বলছে যে কোন সংখ্যা, তুমি একটু নিজে চিন্তা করে দেখো। আমি তোমাকে এভাবে বলি যে কোন সংখ্যার সাথে 10 যোগ করলে 15 হবে, তুমি খুব সহজে বলে দিবে যে হচ্ছে 5-এর সাথে 10 যোগ করলে 15 হবে। তাহলে আমি বললাম যে তোমার কোন সংখ্যা থেকে 2 বিয়োগ করলে 10 হবে, তুমি বললা 12 থেকে 2 বিয়োগ করলে 10 হবে। এটা না হয় আমরা সহজে মুখে মুখে বলতে পারি, কিন্তু যখন একটু জটিলতার দিকে যায় তখন আসলে অঙ্কগুলো কিভাবে করতে হয় সেটা আমরা এখানে শিখব। প্রথমে আমরা সমীকরণটা গঠন করব, সেই সমীকরণ গঠন করার পর আমরা কিভাবে সমাধান করব সেটা শিখব। তাহলে দেখো, আমরা এখানে যখন বলছি আমাদের কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে 25 হয়, আমরা যেটা করব ধরি সংখ্যাটি x। তাহলে প্রশ্নে আমাদের যেটা বলছে সেটাকে আমরা বলি প্রশ্নমতে কোন সংখ্যার দ্বিগুণ, মানে সেই সংখ্যাটার দ্বিগুণের সাথে 5 যোগ করব। তাহলে দেখো, এই সংখ্যার দ্বিগুণ মানে 2x, তার সাথে যোগ 5, সেইটা সমান কত হবে? 25 হবে। আমাদের বলছিল কি, ভালো করে খেয়াল করো, বলছিল যে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে 25 হয়। তাহলে যে সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে 25 হবে, সেই সংখ্যাটাকে আমরা ধরে নিয়েছি x, তার দ্বিগুণ মানে 2x, তার সাথে 5 যোগ করলে কত হবে? 25 হবে, সেটা লিখছি আমরা 25। তাহলে এটা আমরা সমীকরণ গঠন করে ফেললাম। এবার 7.1-এ যেমন আমরা শিখছিলাম কীভাবে সমাধান করব, আমরা বলছিলাম যে যার মান বের করতে হবে বা যেটা চলক সেটা থাকবে বাম পাশে, বাকি অন্যরা থাকবে ডান পাশে। তাহলে আমরা আমাদের চলক হচ্ছে 2x/x, এখানে চলকটা 2x-কে বাম পাশে রাখলাম, এই পাশে 5-কে আমরা ডান পাশে নিয়ে যাব, 25 - 5, তাহলে বাম পাশে থাকবে 2x = পাশে 20, অতএব x = 20/2, অর্থাৎ x = 10। তাহলে আমাদের নির্ণয় সংখ্যাটা হলো 10। তুমি এবার চিন্তা করে দেখো, 10-এর 2 গুণ তার মানে 20 + 5 25। তাহলে আমরা দেখতে পেলাম যে হচ্ছে যে সংখ্যার সাথে 2 গুণ করে 5 যোগ করলে 25 হবে, সেই সংখ্যাটা হচ্ছে আসলে 10। এরপরে যে অঙ্কটা আছে দেখো, বলছে যে কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল হবে -21। তাহলে আমরা এখানে বললাম যে হচ্ছে সেই সংখ্যাটা ধরে নিলাম আমরা x ধরে নেওয়ার পরে সেই সংখ্যা থেকে 27 বিয়োগ করতে হবে। তাহলে সেই সংখ্যা এটা, সেখান থেকে 27 বিয়োগ করলে হবে -21। বলছে 27 বিয়োগ করলে বিয়োগফল হবে -21। তাহলে আমরা সেই সংখ্যা থেকে 27 বিয়োগ করলে -21 হলো। আমরা এখন কি করলাম, x এর মান বের করব। তাহলে x = আমরা কত, 27 পাশে গেলে -27 হয়ে যাবে +27, এখানে ছিল -21, অর্থাৎ x = আমাদের দাঁড়াচ্ছে 6। অর্থাৎ 6 থেকে যদি আমরা 27 বিয়োগ করি তাহলে আমাদের হয় -21। তাহলে এভাবে তোমরা দেখো, এগুলো খুব সহজে তোমরা এটা পারবে। এবার আমরা একটু অন্য অঙ্কে যাচ্ছি। যেমন দেখো, বলছে অনুশীলনের 5 নম্বর অঙ্কটা বলছে যে কোন সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 বিয়োগ করলে বিয়োগফল 6 হবে। তাহলে অর্ধেক আর 1/3 জিনিসটা কি একটু দেখি আমরা। তো আমরা ধরে নিলাম আবারও সংখ্যাটি x। তাহলে দেখো, একটা সংখ্যা যদি x হয় তার অর্ধেক কত? অর্ধেক মানে হাফ গুণ করতে পারি আমরা,
অথবা 2 দিয়ে ভাগ করতে পারি, একই কথা। 2 দিয়ে ভাগ করলে অর্ধেক হয়, আর এই অর্ধেক দিয়ে বা হাফ দিয়ে গুণ করলে অর্ধেক হয়। আর 1/3 কত? এখানে আমরা 1/3 দিয়ে একে গুণ করলে হয় 1/3। তো আমাদের প্রশ্নে বলছে যে কোন সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 বিয়োগ করলে বিয়োগফল 6 হবে। খেয়াল করো, আমরা সেই সংখ্যাটা ধরে নিছি x, তাহলে আমরা লিখব যে অর্ধেক তার মানে x/2, সেখান থেকে বিয়োগ করতে বলছে 1/3, তার মানে x/3 বিয়োগ করলে হবে কত? 6। আমরা গতকালকে এরকম অঙ্ক শিখছিলাম গত ক্লাসে, যে এরকম থাকলে আমরা বাম পাশে দুটাই যেহেতু x এ দুটো লসাগু করব, তারপর আর গুণ করব। তাহলে আমরা এটাকে লসাগু করি, লসাগু করলে কত হয় দেখো, লসাগু হলো 6, আমরা যদি এটা গুণ করি তাহলে 3x - 2x = 6। কীভাবে হলো আরেকবার বলি, সেটা হলো লসাগু তো 2 আর 3 এর লসাগু 6 আমরা জানতাম আগে থেকেই, সেটা লিখছি 6, আর হচ্ছে এই 2 দিয়ে 6কে ভাগ করলে 3 হয়, 3 দিয়ে x গুণ করলে হয় 3x, আর এখানে 3 দিয়ে 6কে ভাগ করলে হয় 2, 2 দিয়ে x গুণ করলে হয় 2x। তাহলে 3x - 2x, তাহলে উপরে থাকে আমাদের x, নিচে থেকে 6 = এই পাশে থেকে 6, অতএব আর গুণ করে দাও। এই 6 এর নিচে মনে মনে 1 চিন্তা করো, 1 এর সাথে x গুণ করলে হয় x, আর 6 এর সাথে 6 গুণ করলে হয় 36। এভাবে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত সংখ্যাটা, যে সংখ্যার অর্ধেক দেখো, অর্ধেক হচ্ছে 18, আর 3 ভাগের 1 ভাগ মানে 1/3 দেখো হচ্ছে 12, তাহলে 18 থেকে 12 বিয়োগ করলে দেখো 6 হয়। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত সংখ্যা। এরপর আমরা এর পরের অঙ্কে যাচ্ছি। এর পরের অঙ্ক দেখো বলছে 6 নম্বর অঙ্কটা গুরুত্বপূর্ণ। তোমরা দেখো এখানে বলছে 6 নম্বর অঙ্কে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 63। তাহলে 3টি ক্রমিক সংখ্যা কারা? ক্রমিক সংখ্যা হলো যে আমাদের পরপর সংখ্যা, যদি ধরো যেরকম 3 4 5 6 7 8 8 9 10, মানে পরপর যদি সংখ্যা থাকে এরকম সংখ্যাগুলোকে আমরা ক্রমিক সংখ্যা বলি। তো 3টা যেহেতু বলছে, তাহলে আমরা যদি একটাকে ধরি x, আমরা তাহলে এইভাবে ধরবো, ধরি সংখ্যা 3টি, সংখ্যা 3টি, x একটা, তাহলে x এর সাথে x+1 একটা, আর একটা x+2 একটা। কেন এরকম ধরলাম? কারণ দেখো, আমি যখন 3 বলছি, একটা সংখ্যাকে যদি আমি 3 বলি, 3-এর পরেরটা বলছি আমরা ক্রমিক হলে 4 হবে, 4-এর পরেরটা কত বলছি? 5 হবে, মানে পরপর সংখ্যা। তাহলে তুমি খেয়াল করো, 3-এর সাথে 3-এর সাথে 1 যোগ করলে কিন্তু দ্বিতীয় সংখ্যাটা হয়, আর 3-এর সাথে 2 যোগ করলে তারপরের সংখ্যাটা হয়। অর্থাৎ আমি যদি এই 3কে n চিন্তা করি বা x চিন্তা করি, তাহলে পরেরটা হবে x+1, তারপরটা হবে x+2, এভাবে আমি পরপর 3টা সংখ্যা পেতে পারি। তাহলে আমাদের বলছে এই 3টা সংখ্যার সমষ্টি হচ্ছে 63। তাহলে সমষ্টি মানে কত? সমষ্টি মানে যোগফল আমরা জানি। তাহলে আমরা লিখলাম যে প্রশ্ন মতে x+1 x+2, অর্থাৎ এই 3টা সংখ্যার যোগফল, এই 3টা সংখ্যার যোগফল কত হবে? 63। তাহলে আমরা বাম পাশে একটু যোগ করি, দেখো 3টা x আছে, 1 2 3টা, তাহলে 3x, আর 1 আর 2 যোগ করলে হয় 3 = 63। তাহলে 3x = 63 - 3, বা 3x = 60, বা x = 60/3, অর্থাৎ x = আমরা পাচ্ছি 20। ভালো করে খেয়াল করো, x এর মান আমরা পেলাম 20। তাহলে x এর মান 20 হলে আমাদের বাকি সংখ্যা দুটো কত কত হবে? একটা যেহেতু x, আর একটা x+1, একটা x+2, তাহলে বাকি সংখ্যা দুটো হবে, আমরা তাহলে এভাবে লিখতে পারি, অতএব সংখ্যা 3টি, অতএব নির্ণেয়, মানে যে সংখ্যা 3টি আমাদের নির্ণয় করতে বলা হয়েছিল, নির্ণেয় সংখ্যা 3টি, সংখ্যা 3টি কত? 20, 20 + 1 21, 20 + 2 22। বাস এভাবে লিখে দিলে হবে আমাদের। তাহলে আমরা দেখলাম যে 3টা ক্রমিক সংখ্যার যোগফল যখন 63, তখন সংখ্যা 3টা কত হয়, আমরা এটা কিন্তু খুব সহজে বের করতে পারলাম। এরপর একটা অঙ্ক আছে, দেখো তোমাদের বলছে যে 2টা সংখ্যার যোগফল 55, বড় সংখ্যাটির 5 গুণ, ছোট সংখ্যাটির 6 গুণের সমান, সংখ্যা 2টি নির্ণয় করো। তুমি দেখো, আমরা যদি ধরে নেই যে
বড় সংখ্যাটা কত আর ছোট সংখ্যাটা কত, যে আমরা এটা আগে থেকে আইডেন্টিফাই করি, যে আমরা ধরলাম যে ধরি বড় সংখ্যাটি কত, এটা হলো আমাদের বইয়ের 7 দাগ। 7 দাগে দেখো আছে, যে ধরলাম যে বড় সংখ্যাটি x, অতএব ছোট সংখ্যাটি কত। খুব ভালো করে এই জায়গাটা বুঝো। ধরো তোমার কাছে দুইটা সংখ্যার যোগফল আছে, ধরো তোমার হচ্ছে 10। এখন তুমি যদি ধরে নাও যে বড় সংখ্যাটা 7, তাহলে ছোট সংখ্যাটা কত হবে 3। কারণ কি, তুমি 10 থেকে 7 বিয়োগ করলে কিন্তু 3 পেয়ে যাচ্ছ। আমি বলতে যাচ্ছি এরকম, দুইটা সংখ্যার যোগফল তোমার কাছে ছিল 10, একটা যদি হয় 7 আর একটা কিন্তু অনায়াসে 3 হচ্ছে, কারণ তুমি 10 থেকে 7 বিয়োগ করলে 3টা পাও। অর্থাৎ আমি যদি, যেহেতু আমার যোগফল দেওয়া আছে 55 আমার অঙ্কে, আমি যদি বড় সংখ্যাটাকে বা ছোট সংখ্যা যে কোনো একটাকে আমি x ধরে নেই, তাহলে কিন্তু আমি খুব সহজে পেয়ে যাচ্ছি যে অন্য সংখ্যাটা 55 - x। এটা তোমরা মনে হয় সবাই বুঝছো, 55 - x। এবার আমাদের প্রশ্ন মতে কি বলছে একটু খেয়াল করো। আমাদের বলছে যে তাহলে বড় সংখ্যা ছোট সংখ্যা পেলাম। আমাদের প্রশ্নে বলছে যে বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। অর্থাৎ বড় সংখ্যাটার সাথে যদি আমরা 5 গুণ করি, প্রশ্ন মতে লিখো এইভাবে, বড় সংখ্যার 5 গুণ, তাহলে বড় সংখ্যার 5 গুণ মানে 5x, ছোট সংখ্যার 6 গুণের সমান। তাহলে ছোট সংখ্যা 6 গুণ মানে 6 ইন্টু ছোট সংখ্যা 55 - x, 6 গুণ, এরা সমান। বড় সংখ্যার 5 গুণ ছোট সংখ্যার 6 গুণের সমান। তাহলে আমরা পাচ্ছি 5x = এটার সাথে এটা গুণ করো 530, তাহলে 330 - 6x। এবার তুমি পাচ্ছ এই x দুটাকে এক পাশে নিয়ে আসো, 5x + 6x = 330, সেখান থেকে পাচ্ছ 11x = 330। তাহলে x = 330/11, অর্থাৎ x = 30। আমরা পেলাম x = 30। তাহলে x = 30 অর্থাৎ কত, আমাদের বড় সংখ্যাটা হচ্ছে 30, অতএব বড় সংখ্যাটি কত 30, আর ছোট সংখ্যাটি কত 55 - 30, অর্থাৎ 25। তাহলে আমরা পেলাম যে বড় সংখ্যাটা 30 আর ছোট সংখ্যাটা হচ্ছে 25। তাহলে আমরা এভাবে আমাদের ম্যাথটা খুব সহজেই করে ফেলতে পারি। দেখো, আমরা শুধুমাত্র আমাদের ধরাটা এবং এই প্রশ্ন মতে যে লাইনটা, এই লাইনটা লেখাটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে আমাদের সেই ইকুয়েশন ফর্ম করার যে লাইনটা, অর্থাৎ সমীকরণ গঠনের যে লাইনটা, এই লাইনটা লিখতে পারলে কিন্তু আমরা খুব সহজেই সলিউশন করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। এবার আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে, 8 নম্বর অঙ্কে। 8 নম্বর অঙ্কে যেটা দেয়া আছে একটু খেয়াল করো। বলা আছে রীতা ও মিতার কাছে একত্রে 180 টাকা আছে, আর এর মধ্যে হচ্ছে রীতার চেয়ে গীতার 6 টাকা কম, আর মিতার আছে 12 টাকা বেশি। কি বলছে, 3 জন মানুষ, গীতা, রীতা, মিতা, 3 জনের মোট টাকা 180 টাকা। এই 180 টাকার মধ্যে রীতার চেয়ে, খুব ভালো করে এই জায়গাটা বুঝতে হবে, রীতার চেয়ে গীতার 6 টাকা কম, আর মিতার হচ্ছে 12 টাকা বেশি। তাহলে আমাদের সম্পর্কটা কার সাথে বলছে, রীতার সাথে সম্পর্কটা বলছে। তাহলে আমরা এখানে ধরে নেব হচ্ছে রীতার টাকা। আমরা প্রথমে ধরে নেব রীতার আছে x টাকা। তাহলে রীতার, যদি বলছে যে রীতার চাইতে গীতার 6 টাকা কম, তাহলে গীতার কত টাকা আছে, অতএব গীতার আছে x - 6 টাকা, আর মিতার 12 টাকা বেশি, অতএব মিতার আছে, এবং দিতে পারো, মিতার আছে x + 12 টাকা। তাহলে আমরা কি লিখলাম,
আমরা প্রথমে দেখলাম রিতার টাকা। রিতার টাকা আছে হচ্ছে এক্স টাকা, গীতার 6 টাকা কম রিতার চেয়ে, আর মিতার আছে 12 টাকা বেশি রিতার চেয়ে। তাহলে আমরা রিতার সাথে সম্পর্কটা এখানে বের করলাম, রিতাকে ধরে নিয়ে রিতার উপরে বেস করে। তাহলে আমরা এদের তিনজনের টাকার পরিমাণ 180 টাকা। তাহলে এখন আমরা খুব সহজেই পারবো ম্যাথটা। প্রশ্ন মতে এক্স প্লাস তিনজনের টাকার যোগফল এক্স মাইনাস 6 প্লাস এক্স প্লাস 12 ইকুয়াল টু 180। এখান থেকে আমরা পাচ্ছি এক্স 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 যোগ করলে পাবো 3x, এখানে পাবো 6 ইকুয়াল টু 180, 3x ইকুয়াল টু পাবো 180 বিয়োগ 6, এখান থেকে পাচ্ছি আমরা 3x ইকুয়াল টু অতএব 3x ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 174 ভাগ 3, এটাকে ভাগ করো x ইকুয়াল টু এটা পাচ্ছি। তাহলে x ইকুয়াল টু কত 3 5 15, 3 8 24। তাহলে রিতার আছে, যেহেতু x এর মানটা ছিল রিতার, তাহলে রিতার আছে 58 টাকা। তাহলে এখান থেকে বের করে ফেলো, রিতা 58 টাকা, গীতা 58 বিয়োগ 6 সমান 52 টাকা, আর মিতা 58 যোগ 12 টাকা সমান 70 টাকা। তাহলে তিনজনের টাকা কত কত আমরা খুব সহজে বের করে ফেললাম। আমি আরেকবার বলে দিচ্ছি অঙ্কটা তোমরা কিভাবে করবে। রিতার আছে x টাকা ধরে নিলাম। কেন ধরলাম রিতার টাকা? কারণ রিতার চেয়ে বলছে মিতার কম, মিতার বেশি, রিতার চেয়ে বলছে গীতার কম, মানে রিতার সাথে একটা সম্পর্ক বলে দিচ্ছে, এজন্য আমরা রিতার টাকা ধরে করলাম। তাহলে রিতার যদি x টাকা, তাহলে 6 টাকা কম হলে গীতার হবে x মাইনাস 6, আর 12 টাকা বেশি হলে মিতার হবে x প্লাস 12। তাহলে এই তিনটার যোগফল আবার যেহেতু আমাদের বলে দিচ্ছে 180 টাকা, তিনজনের মোট টাকা 180, তাহলে আমরা খুব সহজে এটা যোগফল 180 দিয়ে অঙ্কটা করে ফেলতে পারি। এবার আমরা যাচ্ছি আরেকটা অঙ্কে। দেখো এখানে বলছে 9 থেকে যে অঙ্কটা বলছে যে একটি খাতা ও একটি কলমের মোট দাম 75 টাকা। খাতা আর কলম দুইটা মিলায় মোট দাম 75 টাকা। বলছে খাতার দাম যদি 5 টাকা কম হতো আর কলমের দাম যদি 2 টাকা বেশি হতো, তাহলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো। কি বলছে যে দুইটার মোট টাকা কত সেটা বলে দেওয়া আছে। বলে দেওয়ার পরে এবার বলছে যে খাতার দাম 5 টাকা কম, তাহলে খাতার যে দাম তুমি ধরছো তার থেকে 5 টাকা কমাবা, এরপরে হচ্ছে কলমের দাম 2 টাকা বাড়াও। যদি এরকম হয় আসলে, তাহলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের খাতার কলমের দাম কত সেটা বের করতে হবে। তাহলে আমরা একটু দেখি 9 দাগ। আমরা ধরলাম যে একটি খাতার মূল্য x টাকা। যেহেতু খাতার কলম মিলায়ে মূল্য 75 টাকা, তাহলে একটি কলমের মূল্য হবে 75 মাইনাস x টাকা। তাহলে কি হলো, একটি খাতার মূল্য x টাকা, একটি কলমের মূল্য 75 মাইনাস x টাকা। তাহলে মানে কেন হলো, কারণ হচ্ছে এই দুইটার যোগফল 75, যোগ করে দেখো x কাটা যাবে 75 থাকবে। আচ্ছা এবার বলছে খাতার মূল্য যদি 5 টাকা কম হতো, তুমি চিন্তা করে দেখো খাতার মূল্য আগে ছিল x, তাহলে এখন কত হবে x মাইনাস 5। কলমের মূল্য আগে ছিল 75 মাইনাস x, তাহলে 75 মাইনাস x এর সাথে আরো 2 টাকা যোগ হবে। এইটা যদি হয় আমাদের কি বলছে, এইটা হইলে আমাদের প্রশ্ন মতে বলছে যে হচ্ছে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হবে। খাতার দাম হবে কলমের দামের দ্বিগুণ, তাহলে কলমের যে দাম তাকে 2 গুণ করলে খাতার দামের সমান হবে। তাহলে আমরা একবারে প্রশ্ন মতে লিখতে পারি যে প্রশ্ন মতে
দেখো কলমের দামটা আগে আমরা লিখলাম এটার মতো করে, যে কলমের দাম 5 টাকা কম হচ্ছে x - 5, আর এই পাশে একটু লিখে রাখলাম যে খাতার দাম, সরি এটা খাতার দাম, কলমের দাম হচ্ছে এটা +2, এটা হলো কলমের দাম। যদি এটা 5 টাকা কমে এটা 2 টাকা বাড়ে। এই বাড়ার পরে কি বলছে, খাতার দাম কলমের দামের দ্বিগুণ, অর্থাৎ কলমের দামকে তুমি যদি 2 গুণ করো তাহলে খাতার দামের সমান হবে। এবার তুমি এখান থেকে ইকুয়েশন সলভ করে ফেলো, x - 5 = এটা গুণ করে দাও, অথবা যোগ বিয়োগ করে গুণ করতে পারো, 77 - x, এখান থেকে পাচ্ছ x - 5 = -2x। তাহলে আমরা পাচ্ছি x + 2x = 154 মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে 3x = 951। তাহলে আমরা x = কত পাচ্ছি, x = আমরা পাচ্ছি 159/3, অর্থাৎ x = আমরা পাচ্ছি 53। তাহলে x এর মান পেলাম আমরা 53, তাহলে x এর মান 53, অর্থাৎ কলমের খাতার দাম, একটি খাতার মূল্য 53 টাকা 53, এবং কলমের মূল্য 75 - 53 টাকা = হলো 22 টাকা। অর্থাৎ আমরা পেলাম খাতার মূল্য হচ্ছে, একটি খাতার মূল্য পেলাম 53 টাকা, আর পেলাম হচ্ছে কলমের মূল্য 22 টাকা। তাহলে তোমরা খেয়াল করো, আমি আরেকবার অঙ্কটা বলি, সেটা হলো যে একটি খাতার মূল্য যদি আমাদের x টাকা ধরে নিই আমরা, তাহলে কলমের মূল্য 75 - x হয়, কারণ দুইটার যোগফল ছিল হচ্ছে আমাদের 75। তাহলে আমরা পরে যে শর্তটা আমাদের বলছে যে খাতার মূল্য 5 টাকা কমে যায়, আর যদি কলমের মূল্য 2 টাকা বেড়ে যায়, তাহলে যেটা হয় সেটা হলো খাতার মূল্য কলমের মূল্যের দ্বিগুণ হবে। তাহলে খাতার মূল্যটা কলমের মূল্যকে দ্বিগুণ করলে যেটা হবে তার সমান হবে। সেখান থেকে আমরা খুব সহজে সমাধান করে ফেলতে পারছি। এরপর আমরা চলে যাচ্ছি এর পরের অঙ্কে। আমি তোমাদের চেষ্টা করব এই অধ্যায়ের সবগুলো অঙ্ক করে দেখানোর জন্য। এবার বলছে যেটা, সেটা দেখো যে একজন ফল বিক্রেতার মোট ফলের 1/2 অংশ, অর্থাৎ অর্ধেক অংশ হচ্ছে আপেল, 3/1 হচ্ছে কমলা লেবু, আর 40টা আম আছে। তার নিকট মোট কতগুলো ফল আছে? তাহলে দেখো আমি জানি না আসলে কতগুলো ফল আছে, কিন্তু অংশ আমাকে বলে দেওয়া হয়েছে যে মোট যত ফল আছে তার হাফ, অর্থাৎ 1/2 অংশ হচ্ছে আমাদের এটা বলছে যে আপেল, আর 1/3 অংশ বলছে কমলা, আর বাকিগুলো সব আম। তাহলে আমাকে বের করতে হবে তার কতগুলো ফল আছে। তাহলে আমরা একটু ধরে নিলাম যে এটা তোমাদের বইয়ের 10 নম্বর অঙ্ক। আমরা ধরে নিলাম যে ধরি মোট ফল xt। অতএব বা প্রশ্ন মতে তুমি একবারে লিখে দাও, প্রশ্ন মতে খুব ভালো করে খেয়াল করো। আমার মোট ফল x, এই x সমান কত? x সমান x এর হাফ অংশ হচ্ছে আপেল, x এর 1/3 অংশ হচ্ছে কমলা, আর 40টা এটা হচ্ছে আম। তাহলে দেখো x এর হাফ অংশ হচ্ছে আপেল, এটা হলো কমলা, আর এটা হলো আম। এই তিনটা যোগ করলে এই 3 রকম ফল মিলেই তো তার টোটাল ফল। তাহলে যদি আমরা মোট ফল ধরে নিয়েছিলাম x, তাহলে x = আমি বলতে পারি এইটা যোগ এইটা যোগ এইটা। সেক্ষেত্রে আমাদের যে রেজাল্টটা আসবে আমরা একটু করে দেখি। x = এটাকে গুণ করলে x/2, x/3 40,
এক্স ওয়ালাগুলোকে এক পাশে নিয়ে আসো, 40 যেহেতু একটাই সংখ্যা তাকে ডান পাশে রাখো, এখানে এটাকে লসাগু করো, লসাগু 6, তাহলে 6x - 3x - 2x = 40, তাহলে 6x - 5x ভাগ 6 = 40 বা x ভাগ 6 = 40, অর্থাৎ x = 8 গুণ করে দিলে 240। তাহলে আমাদের মোট যে ফল, সে মোট ফলের সংখ্যা হচ্ছে এই 240টা। এটা আমরা পেলাম। তাহলে কিভাবে পেলাম তোমরা আরেকবার দেখো। মোট ফল আমরা ধরে নিয়েছিলাম x, তার যেহেতু 2 ভাগের 1 ভাগ ছিল হচ্ছে আপেল, সেটা বের করলাম, 3 ভাগের 1 ভাগ ছিল কমলা, সেটা নিলাম, আর 40টা ছিল আম। এই তিনটার সংখ্যা এই মোট ফলের সংখ্যার সমান ছিল, সেখান থেকে আমরা পেয়ে গেলাম মোট ফল আমাদের 240টি। এবার আমরা যাচ্ছি এর পরের অঙ্কে। হ্যাঁ, এর পরের অঙ্কটা বলছে দেখো যে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। পিতার বর্তমান বয়সটা পুত্রের বর্তমান বয়সের 6 গুণ, আর হচ্ছে 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? তুমি দেখো, তুমি এখানে যদি ধরে নাও পিতা আর পুত্রের বর্তমান বয়স, যেহেতু পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ, তাহলে কিন্তু তুমি পুত্রের বর্তমান বয়স যদি ধরে নাও, তাকে 6 দিয়ে গুণ করলে পিতার বর্তমান বয়সটা পেয়ে যাচ্ছ। এবার 5 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে? খেয়াল করো, আমরা ধরে নিলাম 11 নম্বর অঙ্কটা, আমরা ধরে নিলাম পুত্রের বয়সটা ধরবো। আমরা ধরি, যেহেতু পুত্রেরটা ধরলে আমরা পিতারটাও পেয়ে যাব। পুত্রের বর্তমান বয়স x বছর, অতএব পিতার বর্তমান বয়স 6 গুণ যেহেতু, তাহলে 6x বছর। এটা একটা পেলাম। এরপরে বলছে 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর। এখন দেখো, এখানে একটু আমি আলাদা করে লিখলাম, 5 বছর পর পুত্রের বয়স হবে, পুত্রের বয়স হবে x + 5 বছর, আর 5 বছর পর পিতার বয়স হবে 6x + 5 বছর। তাহলে প্রশ্ন মতে 5 বছর পরে তাদের বয়সের যে সমষ্টি x + 5 আর 6x + 5, এটাকে বলছে আমাদের 45 বা 45 বছর। তাহলে আমাদের এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 7x + 10 = 45, অর্থাৎ 7x = 45 - 10, 7x = 35, আর x = 35 ভাগ 7, অর্থাৎ x = 5। x = 5। তাহলে আমরা কি পেলাম? খেয়াল করো, আমরা এইটা 5 বছর পরে যে বয়স ছিল পুত্রের, এটা পিতার, এটা এই দুটো যোগফল 45 বছর। সেখান থেকে আমরা পেয়ে গেলাম x এর মান, অর্থাৎ পুত্রের বর্তমান বয়স পেলাম আমরা এটা। তাহলে পুত্রের বর্তমান বয়স যদি x হয়, তাহলে অতএব পুত্রের বর্তমান বয়স x মানে অর্থাৎ 5 বছর, আর পিতার বর্তমান বয়স 6 গুণ 5 = 30 বছর। এটা হলো আমাদের পিতার বয়স এবং পুত্রের বয়স আমরা পেয়ে গেলাম। এইভাবে তোমরা বাকি যে অঙ্কগুলো আছে এই অধ্যায়ের, সেই অঙ্কগুলা তোমরা আজকে চেষ্টা করবে। আমরা চেষ্টা করব পরের ক্লাসে তোমাদের বাকি অঙ্কগুলো করে দেওয়ার জন্য, এবং তোমরা চেষ্টা করার পরে যেগুলো সমস্যা হবে আমাকে জানাবে, আমি বাকি অঙ্কগুলো তোমাদের করে দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজকের ক্লাস এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।